গর্ভবতী মায়েদের ডেলিভারি সম্পর্কে আপনি আপনার আলোচনায় বলছিলেন, একটু জানতে চাইবো এবার যে যাদের আসলে নর্মালে ডেলিভারি হয় এবং যাদের সিজারে ডেলিভারি হয় তাদের ব্যথার মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কিনা? নরমালি পার্থক্য থাকে না, তবে যেটা হয় যে আমাদের সোশ্যাল কারণে বা আমাদের সোশ্যাল কিছু ট্যাবু রয়েছে যেটা থেকে সিজার পরবর্তী মারা একটু রেস্টে বেশি থাকে, যার কারণে তাদের একটু ব্যাক মাসেলটা দীর্ঘমেয়াদী উইকনেসের দিকে যায়, যার কারণে তাদের পেইনটা একটু দীর্ঘমেয়াদী হয়। আর ওই যে ইনজেকশনের কথা আমরা বললাম সেটা মূলত ওর ফাংশন করার জন্য যে ইনজেকশনটা দেওয়া হয় যে লোকালি একটা অ্যানেস্থেসিয়া, যেটা সাময়িক সময়ের জন্য আধা ঘন্টা বা 40 মিনিট বা বড় জোর 1 ঘন্টা তার একটা ফাংশন থাকে, এটার পরে ওইটার আর কোনো ফাংশন থাকে না। সো এমনি নর্মাল মাসেল উইকনেস থেকে পেইনটা হয় এবং আমাদের যে গঠন অনুযায়ী অ্যানাটমিক্যাল গঠন অনুযায়ী মেরুদণ্ডের একটু লাম্বারের জন্য একটা কার্ভ থাকে। একটা মা যখন 9 মাস বেবিটাকে ক্যারি করে এই কার্ভাসেরটা অনেক সময় স্ট্রেট হয়ে যায়, সেক্ষেত্রে অনেকের এই মেকানিক্যাল কারণে পেইন হয়। আবার অনেকের এই কার্ভাসারটা বেড়ে যায়, যেটাকে আমরা বলি যে অতিরিক্ত কার্ভাচারের কারণেও পেইন হয়। তো বেড়ে যাওয়া বা কমে যাওয়া দুইটাই কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেক্ষেত্রে ওইটাকে আইডেন্টিফাই করে কিছু এক্সারসাইজের মাধ্যমে এটা আমরা আবার কারেকশন করতে পারি। তো এইটা নিয়ে আসলে ভুল ধারণা বা সোশ্যাল যে ট্যাবুগুলো রয়েছে সেগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং প্রপার যদি আমরা চিকিৎসা নিই তাহলে এই প্রসব পরবর্তী কোমর ব্যথা থেকে সুস্থ হওয়া সম্ভব। স্যার, আপনি প্রসব পরবর্তী কোমর ব্যথা নিয়ে বলছিলেন, স্যার একটু জানতে চাইবো, এবং আপনি ব্যায়াম নিয়েও বলছিলেন, এই প্রসবের পর সাধারণত কত দিনের মধ্যে এই ফিজিওথেরাপি বা ব্যায়াম শুরু করাটা নিরাপদ? যদি নর্মাল ডেলিভারি আমরা হয় সেক্ষেত্রে আমরা বলি 2 থেকে 3 দিনের মধ্যেই শুরু করা সম্ভব। আর যদি সিজারিয়ান সেকশন হয় সেক্ষেত্রে কিছু কিছু রোগীর অনেক সময় জটিলতা থাকে, পোস্ট ডেলিভারি কিছু কমপ্লিকেশন থাকে, সেগুলোর ক্ষেত্রে আমরা হয়তো 1 সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে বলি, এরপরে তার কিছু এক্সারসাইজ আমরা দিই। তো এই এক্সারসাইজগুলো খুবই সিম্পল। একটা মা যখন, অনেকেই বলতে পারে যে ওই সময় তো সিজার করে একটা মা হাঁটতেই পারে না, ওয়াশরুমে যেতে পারে না, সে কীভাবে এক্সারসাইজ করবে? আসলে এই এক্সারসাইজগুলো শুয়ে শুয়ে বিছানায় করতে হয়, যেটা আমাদের পেলভিক ফ্লোরের যে মাংসপেশি মানে লোয়ার অ্যাবডোমিনাল মাসেলগুলোর স্ট্রেংথ বাড়ায়, কোমরের পিছনের যে মাংসপেশি সেগুলো শক্তিশালী করে, যার ফলে এটা শুয়ে শুয়ে যে এক্সারসাইজগুলো করা যায় তার জন্য মানে ওই অবস্থায় কোনো সমস্যা তৈরি করে না। স্যার, দেখতে দেখতে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে জানতে চাইবো যে গর্ভাবস্থা এবং প্রসব পরবর্তী কোমর ব্যথা থেকে সুস্থ থাকতে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় কি? আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার বিশেষ পরামর্শ কি থাকবে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমাদের সমাজে অনেক মায়ের রয়েছে যারা এই গর্ভাবস্থায় কোমর ব্যথা বা পরবর্তী কোমর ব্যথায়, প্রসব পরবর্তী কোমর ব্যথায় আক্রান্ত হন এবং তারা এটাকে কোনো সমস্যা বলে অনেকে আইডেন্টিফাই করে না, মনে করে এটা স্বাভাবিক একটা বিষয়, এই ব্যথাটা আমাদেরকে সহ্য করেই চলতে হবে, এটা কখনো ভালো হওয়ারও বিষয় নেই। সেই জায়গাটায় আমি একটু দর্শকদেরকে বলবো যে আপনারা যদি সচেতন হন এবং সমস্যাগুলো নিয়ে আপনি নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেন, এমন কিছু এক্সারসাইজ আছে যেটা খুব সিম্পল, যেটা করলে আপনি এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণই পরিত্রাণ পাওয়া সম্ভব। স্যার, গর্ভাবস্থায় কোমর ব্যথা এবং করণীয় সম্পর্কে এত গুরুত্বপূর্ণ তথ্য আর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা থেকে আমাদের দর্শকরা অনেক কিছু বুঝতে পেরেছেন, বিশেষ করে যারা গর্ভবতী মা আছেন তারা তাদের স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হবেন এবং তাদের যে মাতৃত্বের যাত্রাটি সেটি আরও বেশি সুন্দর হবে। জি, আপনাকেও ধন্যবাদ।